নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনারা জানেন যে এই মুহূর্তে এসআইআর কে কেন্দ্র করে আমাদের রাজ্যের রাজনীতি খুব তেতে উঠেছে এবং শাসক দল তারা এসআইআর কে কেন্দ্র করে রীতিমতো হুঙ্কার বা হুহুঙ্কার দিচ্ছে বলা যেতে পারে। এসআইআর আতঙ্কের বাতাবরণে একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরো জটিল হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই দেখা যাচ্ছে ময়দানে নেমে এসআইআর এর বিরুদ্ধে তুমুল হুঙ্কার দিচ্ছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে বিজেপির নেতারা যদি এসআইআর এর পক্ষে কথা বলতে আসে তাহলে তাদেরকে এলাকায় কাছে বেঁধে রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের দেশের নাগরিক, দেশের মাটিতে জন্ম, অথচ তার নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে, এর থেকে অপমানের কিছু নেই। যদি এসআইআর একজনের বিরুদ্ধেও অবিচার হয় আমি শেষ পর্যন্ত দেখে নেব। এখন এই রকম নানা বাজার গরম করা যে ন্যারেশন রাজ্যের শাসক দলের পক্ষ থেকে নামানো শুরু হয়েছে, সেখানে একটা জিনিস আজকে পরিষ্কারভাবে বলবার সময় এসেছে। এসআইআর এর এই সন্ত্রাসের যে বাতাবরণ, তার ভিত্তিভূমি তৈরি করবার দায়িত্ব এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর কে কেন্দ্র করে এবং তার আগে সিএ এবং এনআরসি, যারা সাধারণ মানুষ, যারা সাংবিধানিক ধারা উপধারা ইত্যাদির কূট কাচালি অত গভীরে গিয়ে বোঝেন না, যারা রোজ দুবেলা দুমুঠো অন্ন জোগাড়ের চিন্তা, চিকিৎসার চিন্তা, শিক্ষার চিন্তায় নাজেহাল থাকেন, তাদের উপরে এই বিভিন্ন যে আচমকা উৎপাত চাপিয়ে দেওয়া হচ্ছে, তারই নবতম সংযোজন হচ্ছে এসআইআর। এখন দেখুন, এসআইআর এ বাস্তবে কি ঘটবে না ঘটবে সেটা পরবর্তীতে বোঝা যাবে, এটা খুব পরিষ্কার কথা। কিন্তু এসআইআর কে কেন্দ্র করে যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে, আমার নিজের ধারণা এর পিছনে রাজ্যের শাসক দলের অন্য আরেকটা নীল নকশা কাজ করছে, যে আরো একবার নির্বাচনী বৈতরণী পার হয়ে যাওয়া। কারণ আজকে যে প্রেক্ষাপটে, যে ব্যাকড্রপের ভিত্তিতে ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, তার পিছনে একটা সংগঠিত নির্মাণ গত কয়েক দশক ধরে কাজ করছে। এটা রাতারাতি কোথাও আকাশ থেকে টপকে পড়েনি এবং পশ্চিমবঙ্গের অধিবাসীদের নাগরিকত্ব নিয়ে সর্বভারতীয় স্তরে সংশয় যারা তৈরি করেছেন, তাতে বিজেপি এবং সংঘ পরিবারের লোকজন অবশ্যই ছিলেন, কিন্তু পাশাপাশি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব কিছু কম ছিল না। আমরা যারা 80-র দশক থেকে সক্রিয়ভাবে সাংবাদিকতা করছি তাদের খুব পরিষ্কারভাবে মনে আছে, প্রথম পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে, এই ন্যারেশনটা তৈরি করতে শুরু করেন সংঘ পরিবার এবং বিজেপির লোকজন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই অনুপ্রবেশের ইস্যুটা পিক আপ করে নেন বামফ্রন্ট বিরোধী প্রচারের শুরু। শুধু পশ্চিমবঙ্গে নয়, আমাদের যে সর্বভারতীয় সংসদ, সেখানে বারে বারে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের ইস্যুতে সাংসদ এবং মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছিলেন। তার মূল ন্যারেশন ছিল যে বেআইনি অনুপ্রবেশকারীতে বাংলাদেশ থেকে আসা লোকজন তারা পশ্চিমবঙ্গ ভরিয়ে দিচ্ছে। আর আরএসএস ও বিজেপির লোকজন তারা সরাসরি বলতেন যে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারীরা আমাদের সোশ্যাল ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। এই সোশ্যাল ডেমোগ্রাফি বদলে দেওয়ার গল্পটা দীর্ঘদিন ধরেই চালু হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই অনুপ্রবেশকারী, লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী, কোটি কোটি অনুপ্রবেশকারী এতে পশ্চিমবঙ্গ ভরে যাচ্ছে, এই ন্যারেশনটা যত বেশি বেশি করে প্রচার হয়েছে, সর্বভারতীয় স্তরে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সম্পর্কে একটা সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ধারাবাহিকভাবে
বিশেষ করে উনি যখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, এই অনুপ্রবেশের ইস্যুতে সোচ্চার হয়েছে। 2005 সালে সংসদ অভাবনীয় ঘটনার সাক্ষী থেকেছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কোটি কোটি অনুপ্রবেশকারীর আখ্যান লোকসভায় শোনানোর জন্য মাননীয় স্পিকারের কাছ থেকে সময় চেয়েছিলেন। কার্যত লক্ষ্যটা ছিল হচ্ছে সেই সময় স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, এবং সোমনাথ চট্টোপাধ্যায়কে তার আগে তিনি হারিয়ে লোকসভায় গিয়েছিলেন 84 সালে। সোমনাথ চট্টোপাধ্যায় সিপিএম এর লোক এবং লোকসভার স্পিকার, সুতরাং এই আখ্যানটা লোকসভায় বলতে পারলে এখানে বামপন্থীদের বিরুদ্ধে একটা জিঙ্গোইজম তৈরি করতে সুবিধা হবে। এটা খুব সহজ পরিকল্পনা ছিল। এবং 2005 সালে যখন মমতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শরিক, সেদিনকে লোকসভায় তাকে অনুপ্রবেশের ইস্যু উত্থান করতে না দেওয়ার প্রতিবাদে সে সময় মিস্টার আটাওয়ালে, যিনি ডেপুটি স্পিকার হিসেবে লোকসভা চেয়ার করছিলেন, তার দিকে তারা কাগজ ছুঁড়ে মারেন এবং বলেন যে আমি এই লোকসভা থেকে পদত্যাগ করছি। যদিও সেই পদত্যাগ পত্র কোনো দিনের আলোরা মুখ দেখেনি, তিনি লোকসভার সাংসদ থেকে দিয়েছেন। এখন একটা জিনিস পরিষ্কার মাথায় রাখবেন, যদি জনমানসে আপনার সহনাগরিকদের সম্পর্কে, তিনি ভিন্ন প্রদেশের হতে পারেন, তিনি ভিন্ন ধর্মের হতে পারেন, তার সম্পর্কে যদি বিদ্বেষের চাষ করা সম্ভব না হয়, তাহলে পারে আজকের দিনে রাষ্ট্র, যাকে 5 বছর অন্তর একটা ভোটে যেতে হয় এখন পর্যন্ত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সরকারের কর্তাদের, তাদের পক্ষে এই ধরনের পুরো উল্টো দিকের একটা নাগরিকত্বের আইন চাপিয়ে দেওয়া সম্ভব হয় না। আমরা যারা সাংবাদিকতা একটু পুরনো, তাদের এটা পরিষ্কার মনে আছে যে 80-র দশকে আসাম আন্দোলনকে কেন্দ্র করে প্রথম ভারতবর্ষের প্রতিষ্ঠিত নাগরিকত্ব আইনগুলোকে এপাশ ওপাশ করা শুরু হয়। 80-র দশকের যে আসামে বহিরাগত বিতাড়ন আন্দোলন, তারা তখন স্লোগান দিয়েছিল, আলি কুলি বাঙালি কোথা হতে আইলি। আলি মানে অভিবাসী মুসলমান, বাঙালি মুসলমান অধিকাংশ, কুলি নেপালি এবং মধেশীয় জনগোষ্ঠী, যারা ওখানে বিভিন্ন চা বাগানে, একসময় ওখানকার চা বাগানের মালিকরা নিজেদের প্রয়োজনে বিভিন্ন সাঁওতাল পরগনা থেকে শুরু করে আদিবাসী অধ্যুষিত এলাকা থেকে নিয়ে গিয়েছিল। আর বাঙালি বলতে পশ্চিমবঙ্গের মানুষ অথবা বাংলাদেশ থেকে এসে সেটেল করা মানুষ, যাদেরও একাংশকে তারাই একটা সময় নিয়ে গেছিল ওখানে চাষাবাদের প্রয়োজনে। যে দুর্গম তখন মাটির এতটাই ঊষর ছিল যে ওখানে যে তার চাষাবাদ করবার জন্য যে পরিশ্রমের দরকার হতো, সেটা এই বাংলাদেশ থেকে আসা নিরুপায় যে উদ্বাস্তু জনতা, তাদেরকে গিয়ে অধিকাংশ নমশূদ্র এবং হিন্দু, তাদেরকে ওখানে বসানো হয়েছিল। 80-র দশকে যখন এই বিদেশি বিতাড়ন আন্দোলন, নাগরিকত্বের আন্দোলন, নাগরিকত্ব যাচাইয়ের প্রশ্নকে সামনে নিয়ে এলো এবং তার দাবিতে আসামে যখন বড় আন্দোলন শুরু হলো ওখানকার জনগোষ্ঠী, তারপর থেকেই দেখা গেছে যে ভারতের নাগরিকত্ব আইনকে বিভিন্নভাবে টুইস্ট করা শুরু হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভারতবর্ষে জন্ম অথচ ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না, তাকে 3 দশক 4 দশক বাদে বলে দেওয়া হচ্ছে তোমার নাগরিকত্বের প্রমাণ দাও, এর থেকে লজ্জার কি আছে। আরে এটা তো 1987 সালে হয়ে গেছে। 1987 সালে ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করে বলে দেওয়া হয়েছে, সংসদে পাশ করা হয়েছে যে বাই বার্থ আপনাকে আর নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। এটা 1986 সালে আইন পাস হয়েছে, 87 সালের 1 জুন থেকে কার্যকরী হয়েছে। সেখানে বলা হয়েছে 1987 সালের 1 জুনের পর কেউ যদি এখানে নাগরিকত্ব দাবি করেন বাই বার্থ, তার একজনকে, বাবা অথবা মার একজনকে অন্তত ভারতীয় নাগরিক হতে হবে, এবং যদি চ্যালেঞ্জ হয় তাহলে পারে তারা বাবা অথবা মা একজনকে অন্তত প্রয়োজনীয় কাগজ দিতে হবে যে সে ভারতের নাগরিক। তো এই আইন তো যখন লোকসভায় পাশ হচ্ছে, আপনি তো তখন লোকসভার সাংসদ, আপনি তো তার আগে 1984 সালে যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সংসদে চলে গিয়েছেন। আপনার দল কংগ্রেস তখন ক্ষমতায়, অ্যাবসলিউট নিরঙ্কুশ ক্ষমতায়, তারা এই আইন পাশ করেছে।
আপনি কি সেদিনকে কোথাও সংসদে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন যে না, এতদিন ধরে যে আইন চলে এসছে ভারতবর্ষের মাটিতে জন্মালে ন্যাচারাল অ্যাক্টের অনুযায়ী নাগরিকত্বের যে ধারা রয়েছে সে ভারতবর্ষের নাগরিকত্ব পাবে? সেটা যদি হতো, আজকে যাদের এই বাপ পিতামহর কাগজ নিয়ে টানাটানি করতে হচ্ছে তার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। আপনি তো সেদিনকে প্রতিবাদ করেননি। আপনার পুরনো কাগজের ফাইল ঘেটলে দেখা যাবে 90 দশকের মাঝামাঝি থেকে শুরু করে 2010 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশ এবং অনুপ্রবেশ কার্যত তিনি চেঁচিয়ে চেঁচিয়ে গলা ভেঙে ফেলেছেন। এতে যেটা ঘটেছে, যে ন্যারেশনের উপর দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাঙালিদের সম্পর্কে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করা সম্ভব হয়েছে, যার ফলাউট আজকে বিশ্বফল আমরা দেখছি। যে বিভিন্ন জায়গাতে বাঙালি মানে তাকে বাংলাদেশ অনুপ্রবেশকারী, বীরভূমের বাসিন্দা, তাকে জোর করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলায় কথা বলছে, সুতরাং বাংলাদেশ অনুপ্রবেশকারী, তাকে জেবিসি করে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের ওপার। এই যে গোটা ন্যারেশনটা একদিনে তৈরি হয়নি। দেশ বিভাগের বহু যন্ত্রণা নিয়ে পশ্চিমবঙ্গ আলাদা খণ্ডিত সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছিল। সেখানকার বসবাসী নাগরিকত্বের সম্পর্কে, নাগরিকদের সম্পর্কে অবিশ্বাসের টিকা যারা পড়িয়েছেন, তার অন্যতম মূল কারিগর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটা আজকে পরিষ্কারভাবে বলতে হবে। না হলে পারে যেটা ঘটবে, এসআইআর এর জুজু দেখিয়ে, এসআইআর এর সন্ত্রাসকে সামনে রেখে যে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হয়েছে, এটাকে সামনে রেখে, এটাকে ব্যবহার করে রাজ্যের শাসক দল আরো একবার নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে। সুতরাং আজকে যখন তৃণমূল কংগ্রেস অথবা তার সর্বোচ্চ নেতা নেত্রীরা এসআইআর এর বিরোধিতা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের অতীতের যে পাপ, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সম্পর্কে নাগরিকত্বের ইস্যুতে গোটা দেশ জুড়ে অবিশ্বাসের বীজবাষ্প তৈরি করবার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে তাদের বক্তব্য কি। TheNewsCounter.s এখন এই পর্যন্ত, এখানেই আমরা শেষ করছি। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, সেটা যদি আমাদের প্রচারিত মতামতের বিরোধী হয়, আমরা সেটাও শুনতে আপনাদের কাছ থেকে আগ্রহী। আর একটা অনুরোধ থাকলো, যদি আমাদের বক্তব্য আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়, আমাদের এই ইউটিউব চ্যানেল অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত বন্ধু বান্ধব মানুষজনকে বলবেন আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।